আমার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী, পারুল একাডেমির অনলাইন ক্লাস যে ফেসবুক প্ল্যাটফর্ম চলছে, সেখানে আমার সমস্ত ছাত্রছাত্রীদের এই প্ল্যাটফর্মে স্বাগত। বিভিন্ন বিষয়গুলির সাথে সাথে ভূগোল বিষয়টিও তোমাদের সামনে নানানভাবে পড়ানো চলছে, তোমরা আমাকে সবাই জানো। তথাপি আরেকবার আমার পরিচয় দিয়ে শুরু করতে চলেছি। আজকের যে বিষয়, আমি শ্রী জয়ন্ত সরকার, ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, উত্তর দিনাজপুর। তোমরা নিশ্চয়ই আগে থেকেই জেনে গেছো যে আজকে আমি তোমাদের কি পড়াবো। আজকের যে বিষয়টা পড়াবো সেটি পুরো প্রাকৃতিক ভূগোলের অংশ, বায়ুমণ্ডলের ধারণা ও তার উপাদান। বায়ুমণ্ডলের ধারণা ও তার উপাদান আমাদের ক্লাস 10-এর প্রাকৃতিক ভূগোলের একটি অংশ। এতদিন আমরা আমাদের অর্থনৈতিক ভূগোলের বিষয়গুলোই আলোচনা করে আসছিলাম, বা আঞ্চলিক ভূগোলের বিষয়গুলো আলোচনা করছিলাম, কিন্তু আজ আমরা সরাসরি চলে এলাম আমাদের প্রাকৃতিক ভূগোলের অংশে। হ্যাঁ, আর একটা বলে রাখি তোমাদের, আঞ্চলিক ভূগোলের মধ্যে ভারতের ভূপ্রকৃতিটুকু আমাদের বাকি রয়ে গেছে। ভারতের ভূপ্রকৃতিটুকু পড়ানো হয়ে গেলেই আমাদের আঞ্চলিক ভূগোলের পার্টটা কমপ্লিট হয়ে যাবে। আজ শুরু করতে চলেছি বায়ুমণ্ডলের ধারণা এবং তার উপাদান। বায়ুমণ্ডল বলতে আমরা কি বুঝি? কোন বিষয়বস্তুকে বায়ুমণ্ডল বলছে? বায়ুমণ্ডলের সম্পর্কে ধারণাটাই বা কী? বায়ুমণ্ডল আমাদের খালি চোখে দেখতে পাই না। বায়ুমণ্ডল হলো একটু গ্যাসীয় স্তর, চাদরের মতন বা কম্বলের মতন সমগ্র পৃথিবীকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। এই স্তরটি কিন্তু পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির কারণে পৃথিবীর বুকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। এই গ্যাসীয় স্তরকে, এই বিভিন্ন যে উপাদানগুলো, সেই উপাদানগুলোর গ্যাসীয় স্তরকেই আমরা বায়ুমণ্ডল বলে থাকি। বায়ুমণ্ডল বলতে গিয়ে, ব্যাখ্যা করতে গিয়ে আমরা আরেকটু বর্ণনামূলক আলোচনা করতে পারি যে অ্যাটমসফিয়ার ইজ দ্য ব্ল্যাঙ্কেট অফ গ্যাসেস হুইচ সারাউন্ডস আর্থ। খুব স্পষ্ট পরিষ্কার বলা আছে এখানে, দ্য অ্যাটমসফিয়ার ইজ দ্য ব্ল্যাঙ্কেট অফ গ্যাসেস। নানান গ্যাসের একটা কম্বলের মতন চাদর হলো আমাদের বায়ুমণ্ডল, যা হুইচ সারাউন্ডস দ্য আর্থ, সমগ্র পৃথিবীকে জড়িয়ে আছে। ইট ইজ হেল্ড নিয়ার দ্য সারফেস অফ দ্য প্ল্যানেট বাই আর্থস গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন। অর্থাৎ আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম যে মাধ্যাকর্ষণ শক্তির, এখানেও বলেছে গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন, অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তির আকর্ষণে এই কম্বলের মতন এই যে গ্যাসীয় চাদরটি পৃথিবীর বুকে জড়িয়ে আছে। এই স্তরটিকেই আমরা বায়ুমণ্ডল বলে থাকি। এই বায়ুমণ্ডল নানান উপাদানের, নানান গ্যাসীয় পদার্থের সমন্বয়ে গড়ে উঠেছে, যেগুলোকে আমরা উপাদান বলে থাকি। সাধারণত বায়ুমণ্ডলকে আমরা দুভাগে ভাগ করে থাকি। আমার কাছে একটু বড় ওয়ার্ক যদি আমরা করতে পারতাম, তাহলে সবচেয়ে সুবিধে হতো যে ক্লাসিফিকেশনগুলো, যে উপাদানগুলো নিয়ে আমাদের এই বায়ুমণ্ডল গঠিত, সেইটাকে একটু ভালো করে তোমাদের সামনে উপস্থাপন করা যেত। দুঃখের বিষয়, আমার কাছে এই মুহূর্তে সেরকম কোনো উপাদান নেই, উপকরণ যার সাহায্য নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করতে পারবো। আমি আমার উপস্থাপন ভাষা এবং নানানভাবে সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করব। আমার বিশ্বাস আমার প্রিয় ছাত্রছাত্রীরা আমার এই পড়াটাকে গ্রহণ করবে, এবং আমার বিশ্বাস যে ওরা সাধারণভাবেই তোমরা বুঝতে পারবে। যাই হোক, সাধারণত বায়ুমণ্ডলকে তার উপাদানের ভিত্তিতে দুভাগে ভাগ করা যায়। হ্যাঁ, দুটো ভাগের কথা বলেছি, একটা সমমণ্ডল, আরেকটি বিষমমণ্ডল। সমমণ্ডল
হোমোস্ফিয়ার, বিষমমণ্ডল ইংরেজিতে হেটেরোস্ফিয়ার। এই দুটি স্তর আমরা দেখতে পাচ্ছি যে সমমণ্ডল এবং বিষমমণ্ডল বলে দুটি স্তর পেয়ে থাকি। সমমণ্ডল স্তর অর্থাৎ যে স্তরের উপাদানগুলো ধর্ম, বৈশিষ্ট্য বা তাদের অনুপাত প্রায় সমান, তখন এই জাতীয় ভাগকে, এই জাতীয় অংশটিকে আমরা সমমণ্ডল বলে থাকি। বিষমমণ্ডল বা হেটেরোস্ফিয়ার, হ্যাঁ হেটেরোস্ফিয়ার কি বলছি আমরা, যে উপাদানগুলোর মধ্যে একটির সাথে আরেকটির কোনো মিল নেই, একটি উপাদানের সাথে আরেকটি উপাদানের কোথাও না কোথাও অমিল, পার্থক্য আছে, এই ধরনের উপাদান দ্বারা মিশ্রিত স্তর যেখানে রয়েছে সেই স্তরকে আমরা হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল বলে থাকি। তাহলে দুটো মণ্ডলের বৈশিষ্ট্য এবং ক্লাসিফিকেশন বা কিসের উপর ভিত্তি করে দুটো মণ্ডল তৈরি হয়েছে বা পার্থক্য দেখানো যায় সেটা মনে হয় তোমাদের বোঝাতে পেরেছি। ভূপৃষ্ঠ থেকে প্রায় 90 কিলোমিটার মানে উঁচুতে, 90 কিলোমিটার্স উঁচুতে আমাদের এই সমমণ্ডল বা হোমোস্ফিয়ার স্তরটি অবস্থান করে। পরবর্তী যেটা বিষমমণ্ডল, 90 কিলোমিটারের পরবর্তী যে স্তর অর্থাৎ 90 কিলোমিটার থেকে 10,000 অর্থাৎ 10,000 কিলোমিটার পর্যন্ত আমরা যে স্তর পাই সেই স্তরকে আমরা বিষমমণ্ডল বলে থাকি। তাহলে একটি প্রশ্ন আমাদের এখানে, তাহলে 10,000 কিলোমিটারের পরবর্তী কি কোনো স্তর নেই? না, আছে। আমাদের অ্যাপ্লাইড জিওগ্রাফি বা আমাদের এই ভূগোলের মূল যে ভূগোল বিষয় সেখানটায় আমাদের এই স্তর পর্যন্তই পড়ানো হয়। এই 10,000 কিলোমিটারের পরবর্তী স্তর অন্য বিষয়ের অন্তর্ভুক্ত, সেখানে অন্য ধারণা, অন্য টপিকসগুলোই আলোচনা বেশি হয়। আমাদের এই 10,000 কিলোমিটার অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত আমরা দুটি স্তর পেয়ে থাকি। একটি স্তরকে বলা হয় সমমণ্ডল বা হোমোস্ফিয়ার, দ্বিতীয় স্তরকে বলা হয় বিষমমণ্ডল বা হেটেরোস্ফিয়ার। আমরা প্রথমেই দুটি মণ্ডলের সম্পর্কে ব্যাখ্যা দিয়েছি, দুটি মণ্ডল সম্পর্কে একটা ধারণা তোমাদের সামনে তুলে ধরেছি। তা এই বায়ুমণ্ডলের উপাদানগুলো কি কি? এই বায়ুমণ্ডলের প্রধান উপাদান কিন্তু আমরা সবাই জানি, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড। ইয়েস, তোমরা ঠিক ধরেছ। অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড শুধুমাত্র মূল উপাদান নয়, বায়ুমণ্ডলের সর্বাধিক পরিমাণে যে গ্যাসীয় পদার্থটি রয়েছে সেটি হলো নাইট্রোজেন, N2। 78.08% শতকরা ভাগের এই অংশটি আমাদের বায়ুমণ্ডলের নাইট্রোজেন গ্যাস। তারপরে অক্সিজেন কত? অক্সিজেন হচ্ছে 20.94%। 20.94% অক্সিজেনের শতাংশ, এবং কার্বন ডাই অক্সাইড 0.03% কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বায়ুমণ্ডলে আছে। এই তিনটি মূল উপাদান ছাড়াও বায়ুমণ্ডলে অর্গান, হিলিয়াম এবং নানা রকম গ্যাসীয় পদার্থের দ্বারা গঠিত আমাদের এই বায়ুমণ্ডল। তাহলে বায়ুমণ্ডল সম্পর্কে আমাদের ধারণা পরিষ্কার, বায়ুমণ্ডলের কি কি উপাদান আছে সেগুলো সম্পর্কে পরিষ্কার। আমার মনে হয় তোমাদের বিষয়টা সম্পর্কে পরিষ্কার এই পর্যন্ত, যে বায়ুমণ্ডল কি, বায়ুমণ্ডলের মূল উপাদানগুলো কি, বায়ুমণ্ডলের গ্যাসীয় পদার্থগুলোর নাম কি, সেগুলোর সংকেতগুলো কিন্তু অবশ্যই লিখতে হবে। N2 মানে নাইট্রোজেন, CO2 মানে কার্বন ডাই অক্সাইড, O2 মানে অক্সিজেন। এই সাংকেতিক চিহ্নগুলো
মেনশন করতে হবে পরীক্ষার খাতায়। যাই হোক, সেগুলো আমরা পরবর্তীতে আসব, যখন আমরা সংক্ষিপ্ত মানের প্রশ্নের উত্তর আলোচনা করব সেই সময়। আমরা ডিটেলস একবার বায়ুমণ্ডলের উপাদান ধারণা এবং তার সম্পর্কে ব্যাখ্যাগুলো একটু জেনে নিই। হ্যাঁ, এর পরবর্তী আমাদের যে টপিকসটা সেটা হলো বায়ুমণ্ডলের যে স্তরগুলো, উচ্চতার তারতম্য অনুযায়ী যে স্তরগুলোর বিন্যাস, সেই বিন্যাসগুলো প্রথমেই আমরা জানব সমমণ্ডল, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে 90 কিলোমিটার পর্যন্ত যে মণ্ডলটি রয়েছে তার উপাদানগুলো সম্পর্কে, তার বিভিন্ন স্তরগুলি সম্পর্কে আমরা আলোচনা করব। তো প্রথমেই আমরা সমমণ্ডলকে সাধারণত 3 ভাগে বিভক্ত করা যায়, 3টি শ্রেণীতে বিভক্ত করা যায়। তোমরা অনেকেই হয়তো ভাবছো স্যার কি বলছে, আমরা তো 5-6টা স্তর পেয়ে থাকি। আসছি, আমি তোমাদের সুবিধার্থে এগুলো বলছি। প্রথমে তোমরা 3টে স্তর ভাগ করে নাও। সমমণ্ডল বা হোমোস্ফিয়ারকে সাধারণত 3টে স্তরে ভাগ করা হয়। কি কি 3টে স্তর? হ্যাঁ, এবার আসছি। 3টে স্তর হলো ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার। 3টে স্তর আমরা পেলাম। 3টে স্তর কি কি? 1 নম্বর স্তর হলো ট্রোপোস্ফিয়ার, 2 নম্বর স্তর হলো স্ট্র্যাটোস্ফিয়ার, 3 নম্বর স্তর হলো মেসোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার, ট্রোপোস শব্দটি একটি গ্রিক শব্দ, যার অর্থ ঝড়ঝঞ্ঝা, বিধ্বস্ত, এরকম। সেই কারণে আমরা বাংলায় এই স্তরটিকে বলে থাকি ক্ষুব্ধমণ্ডল। এই ট্রোপোস্ফিয়ারের বর্ণনা আমাদেরকে দিতে হবে, অর্থাৎ ট্রোপোস্ফিয়ারটি বৈশিষ্ট্য কি, ট্রোপোস্ফিয়ারের ধরন কি, কতটা উচ্চতা পর্যন্ত এই ট্রোপোস্ফিয়ার স্তর বিরাজ করছে। হ্যাঁ, ঠিক ধরেছ। এই স্তরটি ভূপৃষ্ঠ থেকে মেরু অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চল পর্যন্ত, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চল থেকে উভয় গোলার্ধের মেরুবৃত্তীয় পর্যন্ত এই স্তরটির কোথায় কতটা উচ্চতা পর্যন্ত বিরাজ করে সেগুলো আমরা জানব। ট্রোপোস্ফিয়ার সমগ্র পৃথিবীতে নির্দিষ্ট পরিমাণে কোথাও বিস্তার করে না, এর বিস্তার নানান জায়গায় নানান, অর্থাৎ এই স্তরটির গভীরতা কোথাও 4 কিলোমিটার, আবার কোথাও 16 কিলোমিটার। ম্যাক্সিমাম সর্বোচ্চ পরিমাণে আমরা ট্রোপোস্ফিয়ারের স্তরের পরিমাণ পেয়ে থাকি 16 কিলোমিটার, 16 কিলোমিটার। নিরক্ষীয় অঞ্চলে এই স্তর আমরা পেয়ে থাকি 4 কিলোমিটার উচ্চতা পর্যন্ত, 16 কিলোমিটার উচ্চতা পর্যন্ত। মেরু অঞ্চলের দিকে 4 কিলোমিটারের দিকে আমরা এই স্তরে যাবতীয় যে প্রাকৃতিক ঝড়ঝঞ্ঝা সেগুলো দেখতে পাবো। এই স্তরে বৃষ্টিপাত, কুয়াশা, মেঘাচ্ছন্নতা, যাবতীয় যে আমাদের প্রাকৃতিক ঝড়ঝঞ্ঝাগুলো ঘটে থাকে এই স্তরেই হয়ে থাকে। সেই কারণেই বাংলায় মনে রাখার সুবিধার্থে ক্ষুব্ধ মণ্ডল বলা হয়। এই স্তরটি আরেকটি ঘটনা ঘটে আমাদের এই স্তরেই ঘটে, যে ঘটনাটি এর পরবর্তী স্তরে ঘটে না। এই ট্রোপোস্ফিয়ারেই ঘটনাটি ঘটে থাকে, সেটাকে আমরা বলে থাকি ল্যাপস রেট। এই ল্যাপস রেট অর্থাৎ বায়ুমণ্ডলের স্বাভাবিক তাপমাত্রার হ্রাস। আমরা জানি যে ভূপৃষ্ঠ থেকে যতই ওপরে ওঠা যায় তাপমাত্রা কমতে থাকে। এই তাপমাত্রা কমাবার একটা রেশিও আছে। প্রতি 1000 মিটার উচ্চতায় 6.4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কমে যায়। এই যে রেশিওটা, এই যে ল্যাপস রেটটা, এইটা একমাত্র ট্রোপোস্ফিয়ারেই ঘটে থাকে। এর পরবর্তীতে এই
সূত্র, এই ফর্মুলার কাজ করে না। তাহলে এখানেই আমরা এই 6.4 ডিগ্রি টেম্পারেচারটা কমে যাচ্ছে। আমরা যখন কোনো পার্বত্য অঞ্চলে ঘুরতে যাই তখন কি হয়, যত উঁচুতে উঠছি তত টেম্পারেচার কমে যাচ্ছে, নিম্নচাপ থেকে উচ্চচাপের অঞ্চলে প্রবেশ করছি, ফলে আমাদের নানান শারীরিক সমস্যাও দেখা দেয়। তোমরা যারা পাহাড়ে গেছো বা ঘুরেছো, খেয়াল করে দেখবে যত উচ্চতা বাড়তে থাকবে তোমাদের একটা শারীরিক যে অস্বস্তি সেটা কিন্তু হয়। যাই হোক, যদি না গিয়ে থাকো তাহলে কখনো পাহাড়ে এলে সেটা খেয়াল করে দেখবে যে উচ্চতা বাড়ার সাথে সাথে তোমাদের এই প্রবলেম শুরু হচ্ছে। এই ঘটনাটি শুধুমাত্র ট্রপোস্ফিয়ারে ঘটে থাকে। তাহলে আমাদের ট্রপোস্ফিয়ার চলে গেল। ট্রপোস্ফিয়ারের পর কি আসছে? স্ট্র্যাটোস্ফিয়ার। ইয়েস, স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্তরকে বাংলায় শান্ত মণ্ডল বলা হয়। এই স্তরকে বাংলায় শান্ত মণ্ডল বলা হয়। প্রায় 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত এই স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডল বিরাজ করে। এই স্তরে কোনো ঝড়ঝঞ্ঝা নেই, এই স্তরে কোনো প্রাকৃতিক দুর্যোগ নেই। এই স্তরেই, সেই কারণেই আমাদের আকাশপথের যানগুলো, অর্থাৎ নানা রকম বিমান, জেট ফাইটারগুলো এই স্তরে চলাচল করে। এই স্তরের 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিরাজ করে। এখানে কিন্তু আমাদের স্বাভাবিক যে তাপমাত্রার হ্রাস, এই স্তরে কিন্তু আমরা আর দেখতে পাবো না। ট্রপোস্ফিয়ারে আমরা যেটা দেখছিলাম যে যতটা উঁচুতে উঠছি ততটাই আমাদের টেম্পারেচার কমে যাচ্ছে, কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে ঢুকে গেলে আমাদের টেম্পারেচার, আমাদের তাপমাত্রা ক্রমাগত বাড়তে থাকে। এইখানকার বৈশিষ্ট্য হলো এইটা। এই স্তরের বৈশিষ্ট্যই হলো তাপমাত্রা বাড়ছে। তোমরা খেয়াল করে দেখবে, আমরা যখন ভূগর্ভস্থ অর্থাৎ মাটি খুঁড়তে খুঁড়তে নিচের দিকে যখন নেমে যাব, সেখানেও কিন্তু কেন্দ্রমণ্ডল, শিলামণ্ডল, ভূত্বক, শিলামণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, এই শিলামণ্ডলের 2-4 কিলোমিটার পর্যন্ত যদি আমরা মাটি খুঁড়ে নিচে নেমে যাই, তাহলে দেখব তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এই ঘটনা আমাদের বায়ুমণ্ডলের উপরের ঘটনার সঙ্গে একটা মিল, একটা যোগ সাজস রয়েছে বলা যায়। এই স্ট্র্যাটোস্ফিয়ারের আর ট্রপোস্ফিয়ারের মধ্যবর্তী স্তরে আরেকটি সীমানা স্তর আছে বলা যায়। অর্থাৎ ট্রপোস্ফিয়ারের শেষ প্রান্তে আমরা যে স্তরটি দেখি, বা স্ট্র্যাটোস্ফিয়ার এবং ট্রপোস্ফিয়ারের মধ্যবর্তী যে স্তরটি পাওয়া যায় সেটিকে বলা হয় ট্রোপোপজ। সেটিকে বলা হয় ট্রোপোপজ বা স্তব্ধ মণ্ডল। মনে থাকবে? তাহলে আমরা প্রথমেই 3টে পেয়েছি, একটা ট্রোপোস্ফিয়ার, একটা স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী আরেকটি শ্রেণী আছে আমাদের, বা স্তর আছে, সেটাকে ট্রোপোপজ বলে। পরবর্তী মূল যে পার্ট, সেটাতে আমরা আসি মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার আমাদের 50 কিলোমিটার থেকে প্রায় 90 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় আমাদের এই মেসোস্ফিয়ার স্তরটি বিরাজ করে। এই স্তরটি আমাদের সমমণ্ডলের অর্থাৎ হোমোস্ফিয়ারের সর্বশেষ স্তর বলা যায়। স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের মধ্যবর্তী আরেকটি স্তর আছে, যে স্তরটিকে বলা হয় স্ট্র্যাটোপোজ বলা হয়, স্ট্র্যাটোপোস্ফিয়ার বলা হয়। তো এই
স্তরগুলি আমরা পেয়ে থাকি। তো মোট আমরা এখানে 5টি স্তর পেলাম: ট্রোপোস্ফিয়ার, ট্রোপোস, স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোপজ, মেসোস্ফিয়ার। এর পরবর্তীতে অর্থাৎ 100 থেকে 300 কিলোমিটারের মধ্যে আমরা আরও স্তর পেয়ে থাকি, যে স্তর আয়োনোস্ফিয়ার, এবং সর্বশেষ প্রান্ত যেটাকে আমরা বলে থাকি ম্যাগনেটোস্ফিয়ার। এই দুটি স্তরও আমরা পেয়ে থাকি। আয়োনোস্ফিয়ারই আমাদের এমন একটি স্তর, আয়ন আয়োজিত বা বিয়োজিত হয়। এই আয়ন স্তরে আমাদের রেডিও সংকেত বার্তা এই স্তরের মধ্য দিয়ে চলাচল করে। এই হলো আমাদের বায়ুমণ্ডলের উপাদানের উপর ভিত্তি করে যে দুটি মূল শ্রেণীবিভাগ এবং সমমণ্ডলের পরবর্তী যে শ্রেণীবিভাগগুলো, সেগুলো পাট পাট করে এইভাবে পাওয়া যায়। এখানে আরেকটি স্তরের কথা আমি বাদ দিয়েছি, যে স্তরটি মানব জগতের ক্ষেত্রে, যে স্তরটি প্রাণী জগতের ক্ষেত্রে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। সেই স্তরটিও আমাদের প্রায় 15 থেকে 50 কিলোমিটার উচ্চতার মধ্যে বিরাজ করে, যে স্তরটিকে আমরা বলে থাকি ওজোন স্তর। ওজোন স্তরের বৈশিষ্ট্য হলো এর কোনো রং নেই। ওজোন স্তর এমন একটি স্তর, যে স্তর সমগ্র জীবজগৎকে, সমগ্র প্রাণীকুলের অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে একটি ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। কারণ সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে যে মারাত্মক ক্ষতিকারক রশ্মি আমাদের ভূপৃষ্ঠে এসে পৌঁছায়, জীবজগতের উপরে এসে পৌঁছায়, সেই রশ্মিকে আটকে দেয় এই ওজোন স্তর, যাকে আমরা সৌর পর্দা বলে থাকি বা ন্যাচারাল সানস্ক্রিন লেয়ার বলা হয় এই স্তরকে। এই স্তরের পরবর্তী গুরুত্ব, তার ভেঙে যাওয়ার কারণ এবং কোন বিষয়গুলি ব্যবহারের ফলে মানুষের কারণে অথবা প্রাকৃতিক কী কী কারণে আমাদের এই ওজোন লেয়ার ভেঙে যাচ্ছে, সেই আলোচনাগুলো আমরা করব। সার্বিকভাবে আমরা আমাদের বায়ুমণ্ডলের উপাদান এবং বায়ুমণ্ডলের শ্রেণীবিভাগের যে আলোচনা, সেগুলো আমরা তোমাদের সামনে উপস্থাপন করলাম। এই মুহূর্তে আমরা চলে যাব বায়ুমণ্ডলের এই বিষয়ের আরও কতগুলো যে প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর মধ্যে আমরা চলে যাব। আমরা কিছুক্ষণ আগেই বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের আলোচনা করেছি। অর্থাৎ বিভিন্ন স্তর বলতে আমাদের এখানে প্রশ্ন হতে পারে যে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের ব্যাখ্যা দাও বা বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরগুলির সম্পর্কে আলোচনা করো। আমরা প্রথমেই আলোচনা করেছিলাম যে বায়ুমণ্ডলকে সাধারণত দুটো ভাগে ভাগ করা যায়। একটা তার উপাদানের তারতম্য অনুযায়ী, যেমন সমমণ্ডল আর একটি বিষমমণ্ডল বা হোমোস্ফিয়ার বা হেটেরোস্ফিয়ার। এই হোমোস্ফিয়ার বা সমমণ্ডলকে তার উচ্চতার তারতম্য অনুযায়ী আবার মূল 3টি ভাগে ভাগ করা যায়: স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার। এবং এর মধ্যবর্তীতে দুটোতে আরও দুটো শ্রেণী আমরা পেয়ে থাকি, সেটা হলো ট্রোপোপজ, স্ট্র্যাটোপজ এবং আয়োনোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার শ্রেণীগুলো আমরা পেয়ে থাকি। এই স্তরগুলির আমাদের বর্ণনা দিতে হবে এই বায়ুমণ্ডল স্তরের মধ্যে, এবং সেই বর্ণনাগুলো দিলে এবং এই প্রশ্ন উত্তরের সঙ্গে বায়ুমণ্ডলের স্তরের উচ্চতার তারতম্য অনুযায়ী যে একটা চিত্র আছে, ছবি, সেটা কিন্তু আমাদের দিতে হবে। কারণ যেহেতু টপিকসটি প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত এবং প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত হওয়ার দরুন ছবি ছাড়া কিন্তু আমাদের অনেক
প্রশ্ন এখানে সম্পূর্ণ নয়। তাই প্রশ্নের উত্তর সম্পূর্ণ পেতে গেলে আমাকে ছবি সহ উত্তর করতে হবে এবং টু দি পয়েন্ট আনসার করতে হবে। আচ্ছা, আমরা কিছু প্রাকৃতিক বিষয়গুলোর মধ্যে আলোচনায় চলে আসি। প্রথমেই প্রশ্ন আলোচনা করছি যে বায়ুমণ্ডলের বিভিন্ন যে গ্যাসের মিশ্রণ, সেখানে প্রশ্ন আসতে পারে যে বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসীয় উপাদানগুলির নাম করো। তো সেখানে আমাদের নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, হিলিয়াম, আর্গন, এই সমস্ত যে বায়ুমণ্ডল উপাদান আছে, সেই উপাদানগুলোর প্রত্যেকটির সাংকেতিক চিহ্ন কিন্তু দিতে হবে, না ছাড়া কিন্তু পরিপূর্ণ 3 নম্বরের মধ্যে আসবে না আমাদের। নাইট্রোজেন লেখার সঙ্গে সঙ্গে N2 সিম্বলটা আমরা দেব, কার্বন ডাই অক্সাইড লেখার সঙ্গে সঙ্গে CO2 সিম্বলটা দেব, এইভাবে আমরা কিন্তু দেব। হ্যাঁ, এই প্রশ্নের সঙ্গে যদি পারি কত পার্সেন্ট শতকরা বায়ুমণ্ডলে নাইট্রোজেনের ভাগ, এই পার্সেন্টেজটা আমাদের দিতে পারলে একেবারে পরিপূর্ণ নাম্বার আমাদের থাকবে। বায়ুমণ্ডলের গুরুত্ব আলোচনা করছি। বায়ুমণ্ডলের গুরুত্ব কি? ধরে নাও বায়ুমণ্ডল নেই, কি হতে পারে? বায়ুমণ্ডল যদি না থাকে, আমাদের ট্রপোস্ফিয়ারটা যদি না থাকে, তাহলে আমাদের যে জলচক্র, এই ভূপৃষ্ঠের যে জলাধার থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু আকাশে ভেসে বেড়ায় এবং মেঘ হয়ে পরবর্তীতে ঘনীভূত হয়ে আবার জলকণা রূপে বৃষ্টি, তুষার, কুয়াশা, মেঘাচ্ছন্নতা নানানভাবে আমাদের ভূপৃষ্ঠে এসে পড়ে। এই প্রাকৃতিক ঘটনাগুলো, এই প্রাকৃতিক বিষয়গুলো কিন্তু থাকতো না। আর এই বায়ুমণ্ডল যদি না থাকতো, তাহলে হয়তো জীবজগতের অস্তিত্ব বা জীবজগতের সৃষ্টি আমাদের পৃথিবীতে কখনো হতো না। আজকে আমরা আমাদের যে সভ্যতার কথা বলছি, আমাদের যে প্রাণের অস্তিত্বের কথা বলছি, জীবজগতের অস্তিত্বের কথা বলছি, সেই অস্তিত্ব কিন্তু এই বায়ুমণ্ডলের উপরেই দাঁড়িয়ে আছে। আজকে এই যে বর্ষা চলছে, এই বর্ষা পেরিয়ে গেলেই আসবে শরৎ, শরৎ পেরিয়ে গেলেই আসবে হেমন্ত, শীত, গ্রীষ্ম, বসন্ত, এই নানান যে ঋতু, এই ঋতু পরিবর্তনের যে একটি মাধ্যম, সেটি হলো বায়ুমণ্ডল। তাহলে বায়ুমণ্ডলের গুরুত্ব আমাদের কাছে, আমাদের জীবন ধারণের জন্য শুধুমাত্র নয়, আমাদের খাদ্য উৎপাদনের শুধু নয়, উদ্ভিদদের বেঁচে থাকবার জন্য নয়, প্রাণী জগতের বেঁচে থাকবার জন্য নয়, আমাদের সমগ্র জীবের অস্তিত্বের জন্য, সমগ্র প্রাণী জগতের অস্তিত্বের জন্য বায়ুমণ্ডলের গুরুত্ব অপরিসীম। আর বলার অপেক্ষা রাখে না, কি তাই তো? বায়ুমণ্ডল না হলে আমাদের অস্তিত্বই থাকবে না, এক কথায় বলা যায়। বিভিন্ন জলচক্র, আগেই বলেছি, জলচক্র ছাড়াও বায়ুমণ্ডলের প্রাকৃতিক প্রভাবে বায়ু প্রবাহ হয়। বায়ু প্রবাহের সাথে চাপের একটা সম্পর্ক থাকে। যাই হোক, বায়ুমণ্ডলের বায়ু প্রবাহ, যে এই বায়ু প্রবাহকেও আমরা আমাদের বর্তমান সভ্যতায় কাজে লাগিয়েছি। যে বায়ু প্রবাহ অফুরন্ত, এর শেষ নেই, বা এটা আমরা মানুষ সৃষ্টিও করতে পারে না, প্রকৃতির দান এটি। বায়ু শক্তি চালিত আমরা বিদ্যুৎ উৎপাদন করতে, জল সরবরাহ করতে পারি। এই কাজগুলো আমরা নতুনভাবে আমাদের সমাজে, আমাদের সভ্যতার মধ্যে সংযুক্ত করতে পেরেছি। কিন্তু মূল কথা, আমরা বেঁচে আছি, আমাদের এই সভ্যতা বেঁচে আছে বায়ুমণ্ডলের উপর দাঁড়িয়ে, এইটুকু বলা যেতে পারে। আচ্ছা, এবার চলে আসি ওজোন স্তর। ওজোন স্তরের বিনাশ, ওজোন স্তরের
ক্ষয়ের কারণ কি? ওজোন স্তর এমন একটি স্তর, প্রথমেই বলেছি এই স্তরটি আমাদের কাছে একটি ছাতার মতন, যে ছাতা শুধুমাত্র রোদের তেজকে আমাদেরকে আটকায় না, সেই রোদের সঙ্গে যে বিষাক্ত রশ্মি আমাদের ভূপৃষ্ঠে এসে আছড়ে পড়ে, যে বিষাক্ত রশ্মি, যে বিষাক্ত সূর্যের আলো আমাদের জীবজগতের ক্ষেত্রে নানান ক্ষতিকারক রূপে দেখায়। ক্যান্সার হতে পারে, ত্বকের ক্যান্সার হতে পারে, টিবি হতে পারে, নানা রকম ত্বকের ডিজিজগুলো, রোগগুলো সৃষ্টি হতে পারে। শ্বাস প্রশ্বাসের প্রবলেম হতে পারে, অর্থাৎ হার্টের প্রবলেম হতে পারে। এই অসুখগুলো কিন্তু আমাদের থেকে বাঁচিয়ে রেখেছে, জীবকুলকে ছাতার মতন করে আগলে রেখেছে এই ওজোন স্তর। এই ওজোন স্তর কেন ক্ষয়প্রাপ্ত হয় জানো? দুটো কারণে। একটা প্রাকৃতিক কারণে, যে প্রাকৃতিক কারণটির আলোচনা আমরা আসছি। এই প্রাকৃতিক কারণ এবং মনুষ্যত্বের কাজ কারবারের জন্যে আমাদের এই ওজোন স্তরের বিনাশ, ওজোন স্তরটি নষ্ট হয়ে যাচ্ছে বলা যায়। আমরা এই ওজোন স্তরটি কিন্তু খুব বেশি দিনের আলোচনায় নয়। এই ওজোন স্তরটি আমরা পেয়েছি বিজ্ঞানী ডবসন প্রথম আমাদেরকে এই ওজোন স্তরের অবক্ষয়, ওজোন স্তরের ভেঙে যাওয়া সম্পর্কে আমাদের সমাজে অবহিত করেন। এবং শুধু বিজ্ঞানী ডবসনই নয়, বিজ্ঞানী ডবসন ছাড়াও নানান পরিবেশবিদরা জানতে পারলেন যে প্রাকৃতিক কারণগুলির মধ্যে সবচেয়ে যে বিশেষ ঘটনাটা হলো, সেটা হলো অতি বেগুনি রশ্মির ওজোন অণুর সঙ্গে অক্সিজেন পরমাণুর বিক্রিয়া করে আমাদের ওজোন অণু ধ্বংস হয়ে যায়। এই ওজোন অণুর সঙ্গে অক্সিজেন পরমাণুর বিক্রিয়া হলে সেটা ধ্বংস হয়ে যায়, এবং এটা প্রাকৃতিক। এখানে আমাদের কোনো মানুষের হস্তক্ষেপ নেই। কিন্তু মানুষের হস্তক্ষেপ কোথায় আছে? আমরা যতটা সভ্যতার বিকাশ ঘটিয়েছি, আমরা যত এসি মেশিনগুলো, এয়ার কন্ডিশন মেশিনগুলো, ফ্রিজ বা রেফ্রিজারেটরগুলো আমরা আবিষ্কার করেছি, তার সাথে সাথে আমরা তৈরি করেছি এই ওজোন স্তরটাকে ভেঙে ফেলার নাম। আমরা নানা রকম সিএফএল বাল্ব, লাইট তৈরি করেছি বিদ্যুতের খরচা কমানোর জন্য, আরও বেশি ঝকঝকে আলো পাবার জন্য। এই যন্ত্রগুলো, এই মেশিনগুলো থেকে ক্লোরোফ্লুরোকার্বন বেরোয়। এই ক্লোরোফ্লুরোকার্বন আমাদের অক্সিজেনের স্তর ভেঙে দেয়। নাইট্রোজেন অক্সাইড সমূহ এবং ক্লোরোফ্লুরোকার্বনের বিক্রিয়ায় আমাদের এই ওজোনের স্তর অণুগুলি ভেঙে যায়। ফলে ওজোন স্তরে শুরু ছিদ্র আমরা দেখতে পাই, যে ছিদ্রগুলির মাধ্যমে আমাদের এই অতি বেগুনি রশ্মি, যা বিষাক্ত গ্যাস, আমাদের পৃথিবীর বুকে এসে পৌঁছায় এবং জীবজগৎকে মারাত্মকভাবে ক্ষতি করে। এইভাবে আমাদের ওজোন স্তরের, আমাদের ওজোন লেয়ারের, যেটাকে আমরা বলছি ন্যাচারাল সানস্ক্রিন বা আমাদের ছাতা মতন আগলে রেখেছে, সেই ছাতাকে আমরা নষ্ট করছি। হ্যাঁ, তবে আরেকটি আশার কথা বলি এই সম্পর্কে। বর্তমানে এয়ার কন্ডিশন মেশিনগুলো, বর্তমানে রেফ্রিজারেটরগুলো কিন্তু সিএফসি বা ক্লোরোফ্লুরোকার্বন আর সৃষ্টি হয় না, সেগুলোকে মডিফাই করা হয়েছে। এই জন্য
এবং আস্তে আস্তে তোমরা দেখছো যে আমরা সিএফএল লাইটগুলোকেও ব্যান করে দিয়েছি, মানে আমরা আর ইউজ করছি না, আমরা এখন এলইডির দিকে এগিয়ে গেছি। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই এলইডি টিউবলাইট, এলইডি বাল্বগুলো ইউজ করছি। স্বভাবতই আমাদের ক্লোরোফ্লুরোকার্বন যেমন পরিমাণটা অনেকটা কমে গেছে। তবে এই মুহূর্তে আরও খুশির খবর, একজন প্রাকৃতিক বিষয় হিসেবে আমাদের এই মুহূর্তে মেরু প্রদেশের যে মারাত্মকভাবে ওজোন স্তর ক্ষয়প্রাপ্ত হয়েছিল, সেই ওজোন স্তর কিন্তু নিজেকে সারিয়ে তুলেছে। এই লকডাউন পিরিয়ডে, এই অতি মহামারীর পিরিয়ডে আমাদের প্রকৃতির স্তর আমাদের জীবকুলকে আরও সুরক্ষিত রাখবার জন্য, হয়তো আমাদের আরও দীর্ঘদিন এই সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রকৃতি তার আপন হাতেই এই কর্মকাণ্ডটি করে চলেছে। এর সঙ্গে আমরা চলে আসি আরও কিছু একদম শর্ট কোশ্চেনের দিকে, যেগুলোর মান আমাদের 2 নম্বরের। তোমাদের কাছে যদি খাতা কলম থাকে, তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে নাও। আমি কয়েকটি প্রশ্ন উত্তর ছোট ছোটগুলো আলোচনা করব। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি আমার উপস্থাপন, আমার ভাষা বোঝাতে পেরেছি মোট কথা তোমাদের। কারণ খুব বাস্তব কথা, শুধুমাত্র মুখের কথায় প্রাকৃতিক ভূগোলটাকে বোঝানো কষ্টকর। একটু ছবি, একটু ড্রয়িং, একটু ম্যাপ তোমাদের সামনে তুলে ধরতে পারলে বিষয়টা আরও আকর্ষিত হতো, বিষয়টা আরও সহজ হতো বলে আমার মনে হয়। তবে এই মুহূর্তে কিছু করার নেই, আমরা এইটুকু নিয়েই আমাদের বুঝতে হবে। এখানে কোনো প্রশ্ন থাকলে আমাদের পারুল একাডেমিক অনলাইন ক্লাসের কর্মকর্তাদের সঙ্গে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হচ্ছে তোমাদের, সেগুলোতে কোশ্চেন করতে পারো, কোনো অসুবিধে নেই। পরবর্তী নেক্সট ক্লাসে আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে নাও। আমি কতগুলো প্রশ্ন করছি, সেই প্রশ্নগুলোর উত্তর আমি এখনই দেব। 2 নম্বরের প্রশ্ন যেমন হলো, এরোসল কি? এরোসল কি? এরোসল হলো বায়ুমণ্ডলের ভাসমান ধূলিকণা, যে পার্টিকেলসগুলো, ধূলিকণার সাথে পার্টিকেলসগুলোকেই বলা হয় এরোসল। অ্যালবেডো কি? অ্যালবেডো কি? অ্যালবেডো হলো সূর্যরশ্মির যতটা ভূপৃষ্ঠের উপরে এসে পড়ে, তাকে আমরা ইউনিটে ভাগ করে বা ইউনিটে প্রকাশ করে থাকি। 1000 ইউনিটে আমরা প্রকাশ করি ভূগোলের ভাষায়। 100 ইউনিট যদি ভূপৃষ্ঠে আসে, তার 34% ইউনিট আবার মহাকাশের শূন্যে ফিরে যায়। 34% ফিরে যায়। এই ফিরে যাওয়া এবং ইনসুলেশন এবং আইসোলেশন যে ওয়ার্ডটি, এই ঘটনাটিকেই বলা হয় অ্যালবেডো। ল্যাপস রেট তোমাদেরকে আগেই বলেছি যে ট্রোপোস্ফিয়ারের প্রতি 1000 মিটার বা 1 কিলোমিটার উচ্চতায় 6.4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যে কমে যায়, তাকে আমরা স্বাভাবিক তাপমাত্রার হ্রাস বলে থাকি বা ল্যাপস রেট, টেম্পারেচার ল্যাপস রেট আমরা বলে থাকি। বায়ুমণ্ডলের ওজনের ঘনত্ব পরিমাপের একক হলো ডাবসন। যেহেতু বিজ্ঞানী ডাবসন এটি প্রথম আমাদের সামনে উপস্থাপন করেছিলেন, সেই জন্য সেই বিজ্ঞানীর নামানুসারেই ডাবসন হিসেবে আমাদের ওজনের এককের পরিমাপ বা যে ইউনিট প্রকাশ করা হয়, সেটি আমরা এর মাধ্যমে প্রকাশ করে থাকি। সর্বশেষ প্রশ্নের দিকে আমি আসি। পরিবেশের ওপর ওজোন স্তর বিনাশের প্রভাব ব্যাখ্যা করো। যদি এই প্রশ্ন 3 নম্বরের জন্য আসে, পরিবেশের ওপর
ওজোন স্তরের বিনাশের প্রভাব ব্যাখ্যা করো। অর্থাৎ ওজোন স্তর পরিবেশকে কিভাবে প্রভাব ফেলছে, কি কারণে পরিবেশের কোন কোন বিষয়গুলিকে আঘাত আনছে অথবা তার বিপরীত অবস্থার কার্যকারিতা করে, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। যে বিষয়টি আজকের মতন আমাদের শেষ টপিকস। আমি এখানে 5 নম্বরের কোশ্চেনের সাথে সাথে 3 নম্বরের কোশ্চেন এবং 2 নম্বরের কোশ্চেনগুলোর আলোচনা করেছি। যাই হোক, আমি টপিক্সের মধ্যে চলে আসি, তোমরা নোট করে নিতে পারো। পরিবেশের উপর ওজোন স্তরের বিনাশের প্রভাব। প্রথমত উদ্ভিদ জগতের উপর প্রভাবটা আলোচনা করা যায়। অতি বেগুনি রশ্মি যদি আমাদের ভূপৃষ্ঠের ওজোন স্তর ভেদ করে ভূপৃষ্ঠের ওপরে এসে পড়ে, তাহলে আমাদের এই সবুজ গাছপালার উপরেও কিন্তু নানানভাবে ক্ষতি করে। শুধু তাই নয়, এবং জলাশয়ের জলজ প্রাণীগুলো তো একদিকে যেমন জু প্ল্যাঙ্কটন এবং প্ল্যাঙ্কটনসগুলি, সেগুলোর উপরেও কিন্তু সাংঘাতিক প্রভাব ফেলে। ফলে প্ল্যাঙ্কটনসগুলোর সৃষ্টি ক্ষেত্রে ব্যাঘাত ঘটে এবং জলজ প্রাণী তথা মাছ এবং অন্যান্য জলজ প্রাণীগুলোর যে খাবারের চাহিদা কিন্তু শুরু হয়, তাদের যোগান কিন্তু কমে যায় এই প্রাকৃতিক ঘটনার জন্য। ফলে খাদ্যাভাব একটা দেখা দেয় এবং সেটা শুরু হয়েছিল। পরবর্তীতে আমরা দেখব যে বিভিন্ন অঞ্চলে যে সবুজ উদ্ভিদের ওপর আল্ট্রাভায়োলেট রে যদি পড়ে, তাহলে পাতাগুলো হলুদ হয়ে আস্তে আস্তে শুকিয়ে যায়, গাছগুলো মরে যায়। অর্থাৎ প্রাকৃতিক উপায়ে বনাঞ্চলের বিনাশ, অর্থাৎ আমাদের সৌর পর্দা যেটাকে আমরা বলছি, আমরা যেটাকে ওজোন স্তর বলছি, সেই ওজোন স্তরের ক্ষতির ফলে ওজোন স্তরের ছিদ্রর মাধ্যম দিয়ে আমাদের এই আল্ট্রাভায়োলেট বা অতি বেগুনি রশ্মি প্রভাবে সবুজ উদ্ভিদ যেমন একদিকে আক্রান্ত, ঠিক পাশাপাশি জলকে দূষিত করে জলের যে উদ্ভিদগুলো, জলজ প্রাণী, সেগুলোরও মারাত্মক ক্ষতির মুখে দাঁড় করিয়ে দেয়। প্রাণী জগতের ওপর প্রভাব সবচেয়ে বিশেষ প্রভাব ফেলে বন্য প্রাণীদের প্রজনন ক্ষমতার উপরে। প্রজনন ক্ষমতা আস্তে আস্তে হারিয়ে ফেলে বন্য প্রাণীরা। অতি বেগুনি রশ্মির ফলে সবচেয়ে বেশি যারা ক্ষতিগ্রস্ত হয় তা সামুদ্রিক কাঁকড়া, সামুদ্রিক চিংড়ি এবং জু প্ল্যাঙ্কটনের উপরে বেশি প্রভাব ফেলে। মানুষের উপরে ব্যাপকভাবে এর প্রভাব ফেলে। মানুষের উপর মানুষের স্কিনের ক্যান্সার, মানুষের হার্টের প্রবলেম, মানুষের চোখের উপরে এফেক্ট, নানান ধরনের আমরা যে অবস্থাগুলো দেখি, সেই অবস্থাগুলো বা রোগের যে কারণগুলি, সেটা একমাত্র কারণ আমাদের ওজোন স্তরের ভেঙে যাওয়ার কারণে। যে স্তরটি ভেঙে গিয়ে অতি বেগুনি রশ্মি, সূর্যের আলো আমাদের ভূপৃষ্ঠে প্রবেশ করে এবং আমাদের মানব সমাজকে নানান রোগে আক্রান্ত হয়। প্রাকৃতিক পরিবেশের ওপরও একটা আপামর, একটা ইন জেনারেল এফেক্ট আওয়ার এনভায়রনমেন্ট বলা যেতে পারে। একটা আপামর ধাক্কা আমাদের এই পরিবেশের মধ্যে লাগে যদি আমাদের ওজোন স্তরগুলো ভেঙে যায় এবং এই ওজোন স্তরের ছিদ্র দিয়ে এই অতি বেগুনি রশ্মিগুলো এসে আমাদের বায়ুমণ্ডলের যে নানা রকম বিক্রিয়া, তার ইকুয়েশন, সেগুলোর বিঘ্ন ঘটাতে যেমন সাহায্য করে। বাস্তুতন্ত্র, নানান বাস্তুতন্ত্র হতে পারে, জলজ বাস্তুতন্ত্র, কারণ প্ল্যাঙ্কটনের উপর যদি এফেক্ট হয়, জলের উপর যদি এফেক্ট হয়, তাহলে কিন্তু সেই জলটাও তো একটা বাস্তুতন্ত্রের অংশ, সেই স্থলভাগটাও একটা বাস্তুতন্ত্রের অংশ। তাহলে স্বাভাবিকভাবেই সেই বাস্তুতন্ত্রের উপরে, সেই জলজ বাস্তুতন্ত্রের উপরে আঘাত হানবে, সেটাই স্বাভাবিক। আমরা এখানে আপামর
ভাবে বলতে পারি যে ওজোন স্তর শুধুমাত্র প্রাণী জগৎকে নয়, ওজোন স্তর শুধুমাত্র উদ্ভিদ জগৎকে নয়, আপামর পরিবেশকে, তার যে শৃঙ্খল, তার যে বাস্তুতন্ত্র, সেই পুরো বাস্তুতন্ত্রকে ভেঙে ফেলছে। আমাদের পরিবেশের ওপরে তথা সমগ্র এনভায়রনমেন্টকে, পুরো অবস্থাটাকে বিনষ্ট করে ফেলে আমাদের এই ওজোন স্তরের বিনাশের কারণে। অতএব আমরা বলতে পারি, আমরা আলোচনাই করতে পারি যে আমাদের সূর্যরশ্মির, অতি বেগুনি রশ্মির আমাদের প্রকৃতি আমাদের বাঁচিয়ে রেখেছে। প্রকৃতির আপন হাতেই এই ওজোন স্তরের সৃষ্টি, এই ওজোন স্তরই আমাদের জীবন অস্তিত্বকে, জীবনকে বাঁচিয়ে রাখবার জন্য ঐশ্বরিক স্তর বলা যেতে পারে। আমরা আজকের মতন আমাদের টপিক শেষ। আমাদের যে বিষয়বস্তুগুলো আলোচনা করলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ বলে আমার বিশ্বাস। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের অনেকক্ষণ ধরেই তোমাদের ক্লাস চলছে, তোমাদের অনেকটা মানসিক খারাপও লাগছে হয়তো যে অনেকক্ষণ ধরে একটা একঘেয়েমি চলে এসেছে। না, আমি আজকের মতন শেষ করছি। শুভরাত্রি, সবাই ভালো থেকো, মাস্ক ব্যবহার করো, সাবধানে থেকো। পারুল একাডেমির সবাইকে আমার শুভরাত্রি নমস্কার জানিয়ে শেষ করছি।